স্টুডেন্টস, আমি সুস্মিতা ম্যাম। আমি আজকে আলোচনা করব গাব্রিয়েল গার্সিয়া মার্কেজের লেখা বিশাল ডানাওয়ালা এক থুত্থুরে বুড়ো এই গল্পটি। মার্কেজ 1927 খ্রিস্টাব্দে কলম্বিয়াতে জন্মগ্রহণ করেন এবং 17 এপ্রিল 2014 মেক্সিকো শহরে তার মৃত্যু হয়। শৈশবে তিনি প্রায় 9 বছর পর্যন্ত দাদু দিদিমার কাছে তিনি মানুষ হন। তার ফলে কী হয়েছে, তার সেই দাদু দিদিমার প্রভাব তার জীবনে, তার সাহিত্যে অনেকটাই দেখা যায়। তার যাই হোক, দাদুর মৃত্যুর পর তিনি সুক্রোতে চলে আসেন। সাহিত্যের প্রতি তীব্র অনুরাগের জন্যই তিনি ন্যাশনাল ইউনিভার্সিটি অফ কলম্বিয়াতে আইন পড়া ছেড়ে সাংবাদিকতায় যোগ দেন ও খবরের কাগজে কলাম লিখতে শুরু করেন। সাংবাদিকতা দিয়ে তিনি কর্মজীবন শুরু করলেও কিছুদিনের মধ্যেই তিনি চলচ্চিত্র সমালোচক হিসেবে আত্মপ্রকাশ করেন ও বিখ্যাত হন। এবং একই সঙ্গে চলতে থাকে তার সাহিত্য সাধনা। তিনি ছিলেন একাধারে ঔপন্যাসিক, ছোট গল্পকার, চিত্রনাট্যকার, সাংবাদিক ও চলচ্চিত্র সমালোচক। এখানে আমরা আলোচনা করব মার্কেজের ছোট গল্প বিশাল ডানাওয়ালা এক থুত্থুরে বুড়ো। এই গল্পটি নেওয়া হয়েছে। এই গল্পটি আমরা বাংলা অনুবাদ করেছেন মানবেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। গল্পটি বাংলা অনুবাদ করেছেন মানবেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এবার গল্পটি ইংরাজি অনুবাদ থেকেই উনি বাংলা অনুবাদটি করেন। এ ভেরি ওল্ড ম্যান উইথ এনর্মাস উইংস, এই ইংরাজি অনুবাদটি থেকেই বাংলায় অনুবাদ করেছেন বিশাল ডানাওয়ালা এক থুত্থুরে বুড়ো গল্পটি। এই গল্পের চরিত্রগুলি হলো পেলাইও, এলিসেন্দা, পাদ্রে গনসাগা এবং মূল চরিত্র বা প্রধান চরিত্র হলো এক ডানাওয়ালা এক থুত্থুরে বুড়ো। এবার এই গল্পে আমরা মার্কেজের এই গল্পের প্রধান রচনা বৈশিষ্ট্যই হলো ম্যাজিক রিয়ালিজম। গল্পের প্রধান বৈশিষ্ট্যই হলো ম্যাজিক রিয়ালিজম। তাহলে প্রথমেই আমাদের জানতে হবে যে ম্যাজিক রিয়ালিজম বা জাদু বাস্তবতা কী। লাতিন আমেরিকা সাহিত্যের একটি বিশেষ ধারা বা বর্ণনা ভঙ্গি হল ম্যাজিক রিয়ালিজম বা জাদু বাস্তবতা। দেখো, মানুষের বাস্তবতার ধারণা তৈরি হয় মূলত তার ইন্দ্রিয়ানুভূতির দ্বারা, যা বস্তুত সীমাবদ্ধ। আমরা ইন্দ্রিয় দিয়ে যা প্রত্যক্ষ করি সেটা কি তো বলি বাস্তব, কিন্তু এই একঢালা স্থূল বাস্তবতা যা আমাদের চর্মচক্ষে ধরা পড়ে তার মধ্যেও থাকে বিস্তর অমিল বা ফাঁক। সম্ভবত সেই ফাঁক দিয়েই ঢুকে পড়ে ম্যাজিক রিয়ালিজম, যা পাঠককে নিয়ে যায় বাস্তবকে দেখার, বিচার করার আর এক অজানা অচেনা মাত্রায়। তাহলে ম্যাজিক রিয়ালিজম শব্দেরই বাংলা পারিভাষিক রূপ হলো জাদু বাস্তবতা। সাহিত্য রসের ক্ষেত্রে যুক্তিহীন কাল্পনিকতা, অবিশ্বাস্য উপাদানের সঙ্গে যদি আধুনিক জীবনের বিশ্বাসযোগ্য বাস্তবতার অনবদ্য মিলন সাধন করা হয়, তখন তাকে আমরা বলতে পারি ম্যাজিক রিয়ালিজম বা জাদু বাস্তবতা। লাতিন আমেরিকার এই গল্পকার মার্কেজ তার এই গল্পে জাদু ও বাস্তবতার এক অদ্ভুত সংমিশ্রণ ঘটিয়েছেন। সমুদ্রে বৃষ্টি ভেজা বেলাভূমিতে কাদায় মুখ গুজে পড়ে থাকা ডানাওয়ালা বুড়োকে পেলাইও প্রথম দেখেছিল। তারপর তার স্ত্রী এলিসেন্দা এই আজব দর্শন বুড়োকে দেখেছিল। এরপর তাকে দেখতে বিপুল জনসমাগম ঘটে। কেউ তাকে দেবদূত, কেউ বা সারা জগতের পুরপিতা বলে গণ্য করেছে। নানা মানুষের নানা ধারণা গড়ে ওঠার মাধ্যমে লেখক অবিশ্বাস্য স্বপ্ন জগতের পাশাপাশি বাস্তব মানুষের চারিত্রিক আচরণের বর্ণনা দিয়ে যেন জাদু ও বাস্তবতার অসাধারণ এক সমন্বয় সাধন করেছেন। বুড়োকে ব্যবহার করে পেলাইওর পারিবারিক সচ্ছলতা এসেছে। বুড়ো সূত্র ধরেই পেলাইওর জীবনে জাদুকরী উন্নতি ঘটেছে। রাতারাতি পেলাইও ধনী হয়ে গেছে, যেটা একমাত্র জাদুর মাধ্যমেই সম্ভব। যাই হোক, গল্পের শেষে এই অদ্ভুত দর্শন বুড়ো কাল্পনিক ফুটকিতে পরিণত হয়েছে। তাহলে সব দিক থেকে আমরা বলতে পারি এই গল্পটি ম্যাজিক রিয়ালিজম বা জাদু বাস্তবতার এক অনন্য সাধারণ উদাহরণ হয়ে উঠেছে। এই বিশাল ডানাওয়ালা থুত্থুরে বুড়ো গল্পটি
লাতিন আমেরিকার এক বিশিষ্ট সংস্কৃতি ম্যাজিক রিয়ালিজম বা জাদু বাস্তবতার উপর ভিত্তি করে রচিত। তার ফলে বিদেশি সংস্কৃতিগত ধারণা আর সামাজিক প্রেক্ষাপটে গল্পটি রচিত বলে গল্পটির বিষয় ভাবনা ভারতীয় ভাবনার সঙ্গে খুব একটা সামঞ্জস্যপূর্ণ নয়, তাই তো? তাহলে এই গল্পের সূচনা হলো পেলাইওর বাড়িতে, যেখানে সে তার স্ত্রী এলিসেন্দা আর শিশুপুত্রকে নিয়ে থাকে। এক ভয়ানক দুর্যোগের দিনে দুপুরবেলায় পেলাইও তাদের বাড়ির কাদা ভরা ডোবায় একটি অপরিচিত বস্তু পড়ে থাকতে দেখে এগিয়ে যায়। অদ্ভুত ধরনের ডানাওয়ালা একটি বৃদ্ধ মানুষকে দেখে প্রথমে পেলাইও ঘাবড়ে যায়। পরে স্ত্রী এলিসেন্দাকে দেখে ভালো করে পর্যবেক্ষণ করে ও তার সঙ্গে কথা বলে তাকে একজন নাবিক হিসেবে সাব্যস্ত করে। কিন্তু তার প্রতিবেশী এক মহিলা, যিনি বিশ্ব জ্ঞান সমৃদ্ধ, তিনি ডানাওয়ালা বৃদ্ধকে দেবদূত বলে ঘোষণা করেন। তিনি আরও বলেন, হয় দেবদূত তাদের বাচ্চাকে নিয়ে যেতে এসে পথে বৃষ্টির দাপট সামলাতে না পেরে এভাবে আটকে পড়েছেন, অথবা কোনো দৈব চক্রান্তে তার এমন অবস্থা। পেলাইও নগর রক্ষকের কাজ করত। সে তার খাটো মুগুর নিয়ে নজরদারি চালিয়ে যায় এবং রাত্রে শুতে যাওয়ার আগে মুরগির খাঁচায় বুড়ো ব্যক্তিটিকে বন্দি করে রাখে। ভোরের আলো ফুটতে না ফুটতেই কাতারে কাতারে নরনারী পেলাইওর বাড়িতে হাজির হয়। তবে তারা দেবদূতের প্রতি সম্মান প্রদর্শনের বদলে ঠাট্টা মশকরা করতে থাকে। ঘটনাটি দেবদেবী বিষয়ক হওয়ায় একটি ধর্মীয় সিদ্ধান্ত জানানোর জন্য স্থানীয় পাদ্রে গনসাগা ঘটনাটি সরেজমিনে পরীক্ষা করার জন্য খাঁচায় ঢুকে পড়ে। কিন্তু দেবদূত তাদের দেবভাষা ল্যাটিন বুঝতে না পারায় এবং তার দেহে প্রাকৃতিক দুর্যোগের গন্ধ পাওয়ায় গনসাগা সন্দেহ প্রকাশ করেন। তিনি অবশ্য সকল বিচারের ভার তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপর সঁপে দেন এবং উৎসুক জনতাকে জানান, শয়তানের ছলের অভাব হয় না। সে দেবতার চেহারা ধারণ করে সরলমতি অসাবধানী মানুষকে বিভ্রান্ত করতে পারে। কিন্তু পাদ্রি গনসাগার সাবধান বাণীকে কোনো রকম গুরুত্ব না দিয়ে দিনে দিনে উৎসুক জনতার ভিড় বাড়তে থাকে। ছোটোখাটো মেলার আকৃতি নেয় পেলাইওর বাড়ির চারপাশ। আইন শৃঙ্খলা রক্ষার জন্য সেনাবাহিনীও নিয়োগ করা হয়। মেলায় সমবেত মানুষের বর্জ্য পদার্থ পরিষ্কার করার খরচ বাবদ 5 সেন্ট দর্শনী ধার্য করে পেলাইও। দর্শনার্থীর দেওয়া অর্থে পেলাইওর বাড়িতে অনেক রৌপ্য মুদ্রা জমতে থাকে। পেলাইওর পরিবারে সচ্ছলতা আসে, ফলে সে পাহাড়দারের চাকরি ছেড়ে খরগোশের খামার তৈরি করে জীবিকা নির্বাহ শুরু করে। এবং পেলাইওর স্ত্রী এলিসেন্দা, সে যথেষ্ট বুদ্ধিমতী। এই দেবদূতকে দেখতে আসার জন্য যে দর্শনী ধার্য করা, সেটা কিন্তু এলিসেন্দারই মস্তিষ্ক প্রসূত। এবার তাদের এই দেবদূতকে দেখতে আসার জন্য অর্থের পরিবর্তে তাদের পরিবারে সচ্ছলতা আসে এবং সে এলিসেন্দা তার বিভিন্ন রকম জমকালো পোশাক এলিসেন্দা কিনতে থাকে এবং সে উঁচু হিলযুক্ত জুতো কেনে, যেগুলো অভিজাত মহিলারাই ব্যবহার করে, এবং তারা একটি অলিন্দযুক্ত বাগানযুক্ত দোতলা বাড়ি তৈরি করে। কিন্তু দেবদূতকে দেখতে আসা লোকের পরিমাণ ক্রমে কমতে শুরু করে, কারণ প্রথমত মানুষ যে অলৌকিক প্রাপ্তির আশা করেছিল তা ঘটে না। অন্যদিকে মেলায় উপস্থিত একটি মাকড়সা মেয়ের দুঃখের কাহিনী আগত মানুষকে দেবদূতের চেয়ে বেশি আকৃষ্ট করে। যদিও পেলাইও আর তার স্ত্রীর এ বিষয়ে কোনো আফসোস ছিল না, কারণ ইতিমধ্যেই তাদের প্রাচীর বিশিষ্ট প্রাসাদ তৈরি হয়ে গেছে এবং তাদের জীবনযাত্রায় শৌখিনতার ছোঁয়াও লেগেছে। সমস্যার সৃষ্টি হলো তখন দেবদূত যখন প্রায় অন্ধ অবস্থায় অশক্ত শরীরে বাড়ির সর্বত্র চলাফেরা করতে লাগলো। যেন একই সময় অনেকগুলো দেবদূত সারা বাড়িতে ঘুরে বেড়াচ্ছে বলে মনে হতে লাগলো পেলাইওদের। এতে এলিসেন্দা যথেষ্ট হতাশ ও বিভ্রান্ত হয়। তারা আরও ভয় পায় দেবদূতের মরণাপন্ন অবস্থা দেখে, কারণ দেবদূত মারা গেলে কী কর্তব্য তা তারা জানতো না। কিন্তু আকস্মিকভাবে প্রচণ্ড ঠান্ডাতেও সে বেঁচে যায়। ডিসেম্বরের গোড়ায় দেবদূতের ডানায় নতুন পালক গজাতে শুরু করে, কিন্তু সে সদা সতর্ক থাকতো যাতে তার গজানো পালক কেউ দেখতে না পায় আর তার গাওয়া নাবিকের গান কেউ না শোনে।
কিছুদিন পরে একদিন সকালে যখন এলিসেন্ডা দুপুরের খাবার বানানোর জন্য পেঁয়াজ কলির গুচ্ছ কাটছিল, তখন একটা ঝোড়ো হাওয়া সব কিছু ওলট পালট করে দেয়। এলিসেন্ডা জানলা দিয়ে দেখে যে বিদঘুটে অঙ্গভঙ্গি করে দেবদূত ওড়ার চেষ্টা করছে। অবশেষে সে সফল হয়। অসুস্থ শকুনের মতো দেবদূত দূর আকাশে ছোট থেকে আরও ছোট বিন্দুতে পরিণত হয়ে একসময় অদৃশ্য হয়ে যায়। এলিসেন্দা স্বস্তির নিঃশ্বাস ফেলে, কারণ দেবদূত আর তার সুখী জীবনে কোনো সমস্যার সৃষ্টি করবে না। মার্কেজ প্রায় সাংবাদিক সুলভ ভঙ্গিতে বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো গল্পে এমন এক মানুষের কথা শোনালেন যাকে কেউ আগে কখনো দেখেনি। প্রতিবেশীরা তাকে নিয়ে নানা মন্তব্য করেছে, তাকে কেউ চিহ্নিত করেছে দেবদূত রূপে, কেউ তাকে নিয়ে যুদ্ধ জয়ের স্বপ্ন দেখেছে, কেউ তাকে উদ্দেশ্য করে ঢিল ছুঁড়েছে। বিকলাঙ্গ মানুষেরা তার পালকের ছোঁয়ায় রোগমুক্ত হবে ভেবে ডানার পালক ছেঁড়ার চেষ্টা করেছে, কেউ বা তার পুরো শরীরটা দেখার আশায় ছোট ছোট ঢিল ছুঁড়ে দেখতে চেয়েছে সে প্রাণীটা কেমন। মার্কেজ লিখেছেন, যাকে নিয়ে এত উৎকণ্ঠা তার মধ্যে কোনো বিকার নেই, কোনো তাপোত্তাপ নেই, রয়েছে ঔদাসীন্য, হ্যাঁ, আর বরং রয়েছে অদ্ভুত এক প্রসন্নতা, ধৈর্য, শান্ত ভাব। লেখক বলেছেন, যদি কোনো অপ্রাকৃত বা অতিপ্রাকৃত শক্তি তার মধ্যে থেকে থাকে, তাহলে এই গুণটি হলো তার ধৈর্য। শত অত্যাচারেও সে শান্ত থাকত। কখনো কখনো তার গায়ে তপ্ত লোহা দিয়ে ছেঁকা দেওয়া হতো। এত সব অত্যাচার সত্ত্বেও সে যতটা সম্ভব সহ্য শক্তি নিয়ে চুপ করে থাকত। তাকে পরীক্ষা করার জন্য ধর্মভীরু মানুষদেরও আগ্রহ কম ছিল না। তারা জানতে চেয়েছিল এই বৃদ্ধ নরওয়ের কোনো লোক ছিল কি না। অনেক চিঠিপত্র দিয়ে তাকে চিহ্নিত করার ব্যবস্থাও করা হয়েছিল। অবশ্য বাড়ির গৃহকর্তা এবং গৃহকর্ত্রী দুজনেই ভেবেছিলেন একে দিয়ে অর্থ আয় করা সম্ভব। তাকে দেবদূত রূপে প্রতিপন্ন করে কতগুলি অলৌকিক শক্তির সঙ্গে যুক্ত করে দিয়েছিল প্রতিবেশীরা। রাতারাতি তারা প্রমাণ করতে চেয়েছিল এর দ্বারা অনেক কাজ সম্পন্ন করা সম্ভব, এমনকি তাকে নিয়ে নানা অলৌকিক অঘটনের দায়ও চাপিয়ে দেওয়া হয়েছিল। মার্কেজ এই বিষয়টিকে দেখেছিলেন এক ধরনের মানসিক বিশৃঙ্খলা রূপে। বাড়ির মালিকেরা অবশ্য তাকে সামনে রেখে যে টাকা উপার্জন করেছিল তার ফলে তাদের শহরের দ্বিতল গৃহ থেকে শুরু করে খরগোশ পালনের জায়গা পর্যন্ত বানানো সম্ভব হয়েছিল। অর্থাৎ পেলাইও আর এলিসেন্ডা রাতারাতি বিত্তশালী হয়ে পড়েছিল। আর এমনভাবে এই মানুষটিকে অতিপ্রাকৃত জীবরূপে প্রতিপন্ন করা হয়েছিল যে সে যেন এক সার্কাসের জন্তু। তাহলে এই মানুষটিকে আসলে সভ্য সমাজের মানুষেরা একটি অপার্থিব প্রাণী রূপে দেখেছিলেন, তাই তাকে যথেচ্ছ অত্যাচার করতেও ছাড়েনি। এমনকি তার শরীরের কোনো অসুখকেও তারা গুরুত্ব দেয়নি। ফলে এই দেবদূত মানুষের সমাজ থেকে আবার ফিরে যাওয়ার জন্য মরণপণ চেষ্টা করেছিলেন। তাই যখন এলিসেন্ডা দেখেছিল যে দুখানি ডানা ঊর্ধ্বে তুলে মিলিয়ে যাচ্ছে, তখন আমরা বুঝতে পারি এত দিন যে স্বপ্ন দেখেছিল এলিসেন্ডা, সেই স্বপ্নের অবসান হতে চলেছে। সে আর কোনোদিন ফিরে আসবে না এই যন্ত্রণা দীর্ণ সমাজে। সমুদ্রের দিকচক্রবালে নিছক কাল্পনিক একটি ফুটকির মতো সে মিলিয়ে যাবে। এভাবে একটি অন্য অনুভূতির বাতাবরণ তৈরি করে মার্কেজ এই জাদু বাস্তবতার গল্পটিতে বিশেষ তাৎপর্যে উপস্থাপন করেছেন। বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো এই গল্পটির শিরোনামটিও রহস্যময় বিস্ময় জগতের ইঙ্গিত বহন করছে। বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো, যে থুরথুরে বুড়ো তার একটা বিশাল ডানা রয়েছে, তাহলে এই নামটির মধ্যেই একটা রহস্যময়তা রয়েছে। এবং আগাগোড়া গল্পটি শিরোনামাঙ্কিত চরিত্রটি উপস্থিত থেকে অন্তর্ধান পর্যন্ত সমস্ত চরিত্র ও সকল ঘটনার গতি প্রকৃতি নিয়ন্ত্রণ করেছে। সমস্ত গল্পটি কেন্দ্রীভূত হয়েছে বা আবর্তিত হয়েছে এই ডানাওয়ালা বুড়োকে ঘিরে। সুতরাং এর নামকরণটি বা শিরোনামটি তাৎপর্যপূর্ণ এবং বিষয়বস্তু কেন্দ্রিক হয়ে উঠেছে। গল্পের শেষে আমরা দেখি ডানাওয়ালা বুড়ো যখন উড়ে যাচ্ছে, তখন এলিসেন্ডা এক স্বস্তির নিঃশ্বাস ফেলে, নিজের জন্য এবং দেবদূতের জন্য। কেননা বাড়ির উঠোনের দূর কোণায় সেই ডানাওয়ালা অশক্ত বুড়ো একরকম অনাদরেই পড়েছিল। কিন্তু তবুও এলিসেন্ডার মনের কোণে হয়তো বা সেই কারণে এক ধরনের অপরাধ বোধ বা অস্বস্তিও কাজ করছিল।
যার জন্য তাদের জীবনে ভাগ্যের চাকা ঘুরে গেল, তার প্রতি অবহেলাকে হয়তো এলিসেন্ডা মেনে নিতে পারছিল না। তাছাড়া যেহেতু চরম দারিদ্র্য থেকে তারা এই বুড়োর দৌলতে মুক্তি পেয়েছিল, সেহেতু প্রতি মুহূর্তে সেই ডানাওয়ালা বুড়োকে ঘিরে উৎকণ্ঠা বা উদ্বেগ থেকেও এলিসেন্ডা মুক্তি চাইছিল। তাদের জীবনে ডানাওয়ালা বুড়োর আর কোনো উপযোগিতা ছিল না। তাই বুড়োটি, যাকে কেউ দেবদূত বলেছিল, সে যখন উড়তে উড়তে দূরে মিলিয়ে গেল, তখন এলিসেন্ডা নিজের জন্য এবং বুড়োর জন্য এক স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। আর অবশেষে সে সমুদ্রের দিকচক্রবালে একটা ছোট ফুটকিতে পরিণত হয়। এইভাবেই মার্কেজ জাদু বাস্তবতার মাধ্যমে এই গল্পটিতে অপূর্ব রোম্যান্স রচনা করেছেন।